Hello student, welcome to my channel Dream JRF. আমি শ্রাবণী ইউজিসি নেট সেট পেপার 1 বাংলায় তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব লজিক্যাল রিজনিং, দ্যাট ইজ ইউনিট 6 এর ইম্পর্টেন্ট টপিক গোল্ডেন রুলস অফ সিলোজিজম। আমাদের লজিক্যাল রিজনিং সলভ করতে এই রুলসগুলো জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি পরপর রুলসগুলো বলবো এবং অবশ্যই তার সাথে এক একটা করে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে শুরু করব। তো আমি প্রথম দুটো রুল আগে বলে নিই, তারপরে এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট রুল বলছে, দেখো, এভরি ডিডাকশন শুড কন্টেন এক্স্যাক্টলি 3 টার্মস। অর্থাৎ আমরা যখন সিলোজিজম করি আমরা দেখেছি ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে দুটো প্রেমিসেস থাকে এবং তার থেকে একটা কনক্লুশন বা কখনো কখনো দুটো কনক্লুশন থাকে, কিন্তু জেনারেলি একটা প্রেমিসেস থেকে যখন আমরা একটা কনক্লুশন ড্র করি সেই পুরো আর্গুমেন্টে মিনিমাম 3টে টার্ম থাকতেই হবে, ইট মাস্ট। তো সেই 3টে টার্ম কী কী? একটা মেজর টার্ম, একটা মাইনর টার্ম, আর একটা হচ্ছে মিডল টার্ম। তো ফার্স্ট রুল হচ্ছে আমাদের ভ্যালিড আর্গুমেন্ট হতে গেলে 3টে টার্ম অবশ্যই থাকতে হবে। এভরি ডিডাকশান শুড কন্টেন এক্স্যাক্টলি 3 টার্মস। ওকে, নেক্সট বলছে দ্য মিডল টার্ম প্রেজেন্ট ইন বোথ দ্য প্রেমিসেস। মিডল টার্ম কোনটা? আমাদের যে গিভেন দুটো প্রেমিসেস থাকে সেই দুটো প্রেমিসেসেই আমাদের যে টার্মটা কমন টার্ম সেই টার্মটাকে বলা হয় মিডল টার্ম। সেই মিডল টার্মটাকে কিন্তু দুটো প্রেমিসেসের মধ্যে অ্যাটলিস্ট একটা প্রেমিসেসে অন্তত পক্ষে একবার ডিস্ট্রিবিউটেড হতেই হবে। দ্য মিডল টার্ম প্রেজেন্ট ইন বোথ দ্য প্রেমিসেস মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাটলিস্ট ওয়ান্স। তো এই ডিস্ট্রিবিউশন ব্যাপারটার এই কনসেপ্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্টটা একটা চার্টের মাধ্যমে আমি আগে বুঝিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা 4 ধরনের ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের কথা পড়েছি, এ, ই, আই, ও। তো এই অল টাইপ অফ প্রপোজিশন ক্ষেত্রে সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, প্রেডিকেট আনডিস্ট্রিবিউটেড হয়। অর্থাৎ আমরা যখন প্রেপোজিশন পাবো, যদি আমরা প্রেপোজিশনটা অল টাইপ অফ প্রেপোজিশন পাই তাহলে তার সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড এবং প্রেডিকেটটা আনডিস্ট্রিবিউটেড। নো টাইপের প্রেপোজিশনের ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেট বোথ আর ডিস্ট্রিবিউটেড। সাম টাইপ, দ্যাট ইজ আই কাইন্ডস অফ প্রপোজিশনের ক্ষেত্রে সাবজেক্ট আনডিস্ট্রিবিউটেড, প্রেডিকেটও আনডিস্ট্রিবিউটেড। আর সাম নট বা ও টাইপের প্রপোজিশনের ক্ষেত্রে সাবজেক্ট আনডিস্ট্রিবিউটেড কিন্তু প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড। তাহলে আমাদের যখন আমরা একটু আগে পড়লাম যে মিডল টার্ম মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাটলিস্ট ওয়ান, তাহলে আমরা যদি এই চার্টটা মনে রাখি তাহলে সেই মিডল টার্মটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে কি হচ্ছে না প্রেপোজিশনে সেটা আমরা খুব সহজেই ক্লিয়ারলি বুঝতে পারবো। কী করে করব? আমরা ফার্স্টে দেখে নেব যে আমাদের প্রেপোজিশন দুটো এই 4 কাইন্ড অফ প্রপোজিশনের মধ্যে কোন কাইন্ড অফ প্রপোজিশন, এবং সেক্ষেত্রে মিডল টার্মটা সাবজেক্টে বসেছে না প্রেডিকেটে বসেছে। অল টাইপের ক্ষেত্রে যদি সাবজেক্টে বসে তাহলে সে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, যদি সেটা নো টাইপের হয় তাহলে সেটা সাবজেক্টে থাকুক বা প্রেডিকেটে থাকুক, বোথ দ্য সিচুয়েশনে সেটাকে ডিস্ট্রিবিউটেড বলবো। সাম কাইন্ডের ক্ষেত্রে আমরা যদি সাবজেক্টে বসে বা প্রেডিকেটে বসে যেখানেই বসুক, সাম কাইন্ডের প্রপোজিশনে কিন্তু মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড হবে না। আর সাম নট কাইন্ড অফ প্রপোজিশনের ক্ষেত্রে সাবজেক্টে বসলে আনডিস্ট্রিবিউটেড হবে কিন্তু প্রেডিকেটে বসলে ডিস্ট্রিবিউটেড হবে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে ফার্স্ট প্রপোজিশনটা বুঝবো, কীরকম ফার্স্ট রুলটা বুঝবো। দেখো, আমরা একটা প্রেপোজিশন নিয়েছি অল বয়েজ আর অনেস্ট। প্রেপোজিশন 2তে নিয়েছি সচিন ইজ অনেস্ট। আমরা কনক্লুশন দুটো আছে এক্ষেত্রে, আমরা একটা কনক্লুশন কনসিডার করে এই প্রবলেমটা বোঝার চেষ্টা করি। কনক্লুশন 1-এ দেখো লিখেছি আমি সচিন ইজ আ বয়। তো আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে এক্ষেত্রে মেজর টার্ম কোনটা, মাইনর টার্ম কোনটা বা মিডল টার্ম কোনটা। মিডল টার্ম হচ্ছে সেই টার্ম যে টার্ম একটু আগে আমরা বললাম কমন ইন বোথ দ্য প্রেমিসেস। তাহলে এক্ষেত্রে দেখো দুটো প্রেমিসেসের মধ্যেই অনেস্ট টার্মটা কিন্তু কমন, তাহলে এক্ষেত্রে মিডল টার্ম হচ্ছে অনেস্ট। মেজর টার্ম হচ্ছে কনক্লুশনের যেটা প্রেডিকেট সেটা হচ্ছে মেজর টার্ম। তাহলে সচিন ইজ এ বয়, এক্ষেত্রে বয় এই টার্মটা হচ্ছে মেজর টার্ম, আর কনক্লুশনের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে মাইনর টার্ম। অর্থাৎ এখানে সচিন এই টার্মটা হচ্ছে
আমার মেজর টার্ম, সরি মাইনর টার্ম। তাহলে দেখা গেল যে কনক্লুশনের প্রেডিকেট হচ্ছে আমার মেজর টার্ম, কনক্লুশনের সাবজেক্ট হচ্ছে আমার মাইনর টার্ম, আর বোথ দ্য প্রেমিসেসে যে টার্মটা কমন আছে সেটা হচ্ছে আমার মিডল টার্ম। তাহলে একটা ভ্যালিড আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে এই তিনটে টার্মই থাকতে হবে, এটা হচ্ছে আমাদের, তবেই সেটা একটা ভ্যালিড সিলোজিজম হবে। তাহলে আমাদের ফার্স্ট গোল্ডেন রুল ক্লিয়ার। সেকেন্ড গোল্ডেন রুলে আমাদের কি ছিল? আমাদের ছিল যে মিডল টার্মকে অ্যাটলিস্ট একবার ডিস্ট্রিবিউটেড হতেই হবে। তাহলে দেখো আমি আর একটা উদাহরণ নিয়েছি, অল মেন আর গার্লস। প্রেমিসেস 2 বলছে সাম গার্লস আর স্টুডেন্টস। কনক্লুশন বলছে অল গার্লস আর মেন, সাম গার্লস আর নট স্টুডেন্টস। এবার আমাকে কোয়েশ্চেন দিয়েছে পরীক্ষায়, এই কনক্লুশন দুটোর মধ্যে কোন কনক্লুশনটা ভ্যালিড। তো আমি আগে দেখি প্রেমিসেসের মধ্যে যেটা মিডল টার্ম কোনটা। মিডল টার্ম হচ্ছে গার্লস। মেজর টার্ম কোনটা? যদি আমরা কনক্লুশন 1 বাছি তাহলে মেজর টার্ম, এই যে মিডল টার্ম কনক্লুশন 1 ইজ নট ভ্যালিড বিকজ কনক্লুশনে কোনো মিডল টার্ম আসতে পারে না, মিডল টার্ম কখনো কনক্লুশনে আসবে না। বাট এক্ষেত্রে দেখো দুটো কনক্লুশনেই, কনক্লুশন 1 অল গার্লস আর মেন আর সাম গার্লস আর নট স্টুডেন্টস, দুটো কনক্লুশনে গার্লস কথাটা এসেছে, মিডল টার্ম কনক্লুশনে কিন্তু কখনো আসবে না, তাহলে এটা ভ্যালিড কনক্লুশন হলো না। এবার আবার তুমি যদি, আমরা যে রুলসটা ফলো করে এক্সাম্পলটা দেখতে শুরু করেছিলাম, এটা আমি আগেই বলে দিলাম যে এই কনক্লুশনে কোনোটাই ভ্যালিড নয়। এবার আমরা যে সিলোজিজমের রুল ধরে শুরু করেছিলাম সেটা হচ্ছে মিডল টার্ম অ্যাটলিস্ট একবার ডিস্ট্রিবিউটেড হতেই হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সে অল কাইন্ড অফ সেন্টেন্স, অল কাইন্ড অফ প্রেমিসেস, সেক্ষেত্রে মিডল টার্মটা প্রেডিকেটে গিয়ে বসে আছে। আমরা শিখলাম একটু আগে অল টাইপ অফ প্রেপোজিশনের ক্ষেত্রে মাইনর টার্ম, সরি প্রেডিকেট হচ্ছে আনডিস্ট্রিবিউটেড, তাহলে ফার্স্ট সেন্টেন্সে মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড হয়নি। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে সাম কাইন্ড অফ সেন্টেন্স, আই টাইপ অফ সেন্টেন্স, সেক্ষেত্রে সাম কাইন্ড অফ সেন্টেন্স আমি কি বললাম, কোনো প্রেডিকেট হোক বা সাবজেক্ট হোক কোনো ক্ষেত্রেই কিন্তু মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে এই যে প্রেমিসেস 1 এবং প্রেমিসেস 2, সরি দুটো প্রেমিসেসের কোনো প্রেমিসেসেই কিন্তু মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড হয়নি। সো ইন অ্যাবভ এক্সাম্পল দ্য মিডল টার্ম গার্ল ইজ আনডিস্ট্রিবিউটেড ইন বোথ দ্য স্টেটমেন্টস, সো নো কনক্লুশন ইজ ভ্যালিড হেয়ার। আমরা আর একটা এক্সাম্পল দেখতে পারি এক্ষেত্রে, দেখো অল ফ্যান্স আর ওয়াচেস, সাম ওয়াচেস আর ব্ল্যাক, সো হিয়ার মিডল টার্ম হচ্ছে ওয়াচ, রাইট? এবার মিডল টার্ম এই সেন্টেন্সে কি ডিস্ট্রিবিউটেড? এই সেন্টেন্সের অল টাইপের প্রেডিকেটে বসে আছে, তো এটা ডিস্ট্রিবিউটেড নয়। আবার এক্ষেত্রে সামের সাবজেক্টে বসেছে, সেক্ষেত্রেও ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে মিডল টার্ম যেহেতু ডিস্ট্রিবিউটেড নয়, কনক্লুশন যাই থাকুক না কেন কনক্লুশন ভ্যালিড হবে না। ক্লিয়ার? ফার্স্ট রুল বলছে দেয়ার মাস্ট বি 3 টার্মস, সেকেন্ড রুল বলছে যে মিডল টার্মকে অ্যাটলিস্ট একবার ডিস্ট্রিবিউটেড হতেই হবে। এই দুটো হচ্ছে ফার্স্ট দুটো রুল। এবার আমাদের হচ্ছে থার্ড ওয়ান, বলছে ইফ ওয়ান অফ দ্য প্রেমিসেস ইজ নেগেটিভ দেন দ্য কনক্লুশন মাস্ট বি নেগেটিভ, উইল হ্যাভ দ্য ওয়ার্ড নো অর নট। অর্থাৎ প্রেমিসেস যদি নেগেটিভ হয় কনক্লুশনও নেগেটিভ হবে। উদাহরণ দেখো 3 নম্বর উদাহরণটা, প্রেমিসেস 1 অল গ্রাসেস আর ট্রিজ, প্রেমিসেস 2 নো ট্রিজ আর শার্প। তাহলে প্রেমিসেসের মধ্যে কিন্তু আমার নেগেটিভ প্রেমিসেস রয়েছে। আমাদের রুলসটা কী ছিল? আমাদের রুলসটা ছিল হচ্ছে if one premises is negative, if one premises, either of the premises is negative, conclusion must be negative. তাহলে এক্ষেত্রে কোন কনক্লুশনটা ভ্যালিড কনক্লুশন? নো গ্রাসেস আর শার্পস নাকি সাম শার্পস আর গ্রাসেস? অবশ্যই এটা নেগেটিভ, সো এই কনক্লুশনটা ভ্যালিড কনক্লুশন হবে। নেক্সট হচ্ছে
Rule number 4. If one of the premises is particular, then the conclusion must be particular. Particular bolte sentence e some, few, many এই words গুলো থাকবে। আমরা জানি some বা some not এগুলো হচ্ছে particular proposition। তো দুটো premises এর মধ্যে যদি একটা premises particular হয় conclusion অবশ্যই particular হবে। উদাহরণ দেখি আমরা, some boys are thieves, all thieves are dacoits. So কনক্লুশনে দেখো অল ডেকয়েটস আর বয়েজ। তো আমার এক্ষেত্রে স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট পার্টিকুলার পেয়েছি, তাহলে পার্টিকুলার স্টেটমেন্ট থেকে আমরা কখনোই ইউনিভার্সাল স্টেটমেন্ট কনক্লুশন পেতে পারি না। তাহলে অল ডেকয়েটস আর বয়েজ ইটস নট এ ভ্যালিড কনক্লুশন। সো ভ্যালিড কনক্লুশন হচ্ছে সাম বয়েজ আর ডেকয়েটস। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রুল নাম্বার 5। If both the premises are particular, then no conclusion can be drawn from the given premises. Rule number 5 বলছে যদি দুটো প্রেমিসেসই পার্টিকুলার হয় তাহলে কোনো কনক্লুশন ড্র করা যাবে না। সাপোজ আমরা একটা এক্সাম্পল নিতে পারি, some books are pens, some pens are eraser. So দুটোই হচ্ছে particular proposition. তাহলে conclusion 1 আছে all books are eraser, it is not true. Conclusion 2 বলছে some erasers are books, it is also false, because একটু আগে আমরা golden rule 5 এ পড়েছি যে if both the premises are particular, no conclusion will be valid. Now, for rules number 7, if both the premise are negative, then no conclusion can be drawn from the given premises. 5 নম্বর রুলে ছিল আমাদের যে যদি দুটো প্রেমিসেসই পার্টিকুলার থাকে, সাম কাইন্ড অফ এর থাকে, তাহলে কোনো কনক্লুশন পাবো না। আবার 6 নম্বর প্রিমাইস বলছে যদি 6 নম্বর রুলস বলছে ইফ বোথ দ্য প্রেমাইস আর নেগেটিভ দেন নো কনক্লুশন ক্যান বি ড্রন। দুটো নেগেটিভ থাকলেও আমরা কোনো কনক্লুশন পাবো না। উদাহরণ দেখি, নো ফ্লাওয়ার ইজ ম্যাঙ্গো, নো ম্যাঙ্গো ইজ চেরি। কনক্লুশনে তাহলে পাবো? কোনোটাই পাবো না। নো ফ্লাওয়ার ইজ চেরি এটাও হবে না, সাম চেরিজ আর ম্যাঙ্গোস এটাও হবে না। অর্থাৎ যদি দুটো স্টেটমেন্টই আমার নেগেটিভ থাকে, কনক্লুশন যাই থাকুক না কেন কনক্লুশন ফলস আমরা বলে দেব। রুল নাম্বার 7, a term that is not distributed in the premises cannot be distributed in the conclusion. It's another important rule. A term that is not distributed, ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট আমাদের কাছে আছে যে একটা টার্ম যেটা ডিস্ট্রিবিউটেড নয় সেটা প্রিমাইসে, সেটা কনক্লুশনেও ডিস্ট্রিবিউটেড নয়। দেখা যাক কী ব্যাপারটা। দেখো, সাম ডগস আর গোটস, অল গোটস আর কাউস। তো এক্ষেত্রে যে টার্মগুলো আমরা পেয়েছি সেটা হচ্ছে মিডিল টার্ম গোট। কনক্লুশন 1-এ বলছে অল কাউস আর গোটস। এই কাউস এই টার্মটা প্রিমাইসে কোন প্রিমাইসে আছে না প্রিমাইস 2 বা স্টেটমেন্ট 2-তে আছে। স্টেটমেন্ট 2 একটা অল টাইপ অফ স্টেটমেন্ট। অল টাইপের স্টেটমেন্টের প্রেডিকেটে কাউ আছে, অর্থাৎ কাউ এখানে ডিস্ট্রিবিউটেড নয়। আমরা জানি অল টাইপের স্টেটমেন্টের ক্ষেত্রে প্রেডিকেটের যে টার্মটি থাকবে সেটা ডিস্ট্রিবিউটেড নয়। তাহলে প্রিমাইসে বা স্টেটমেন্টে এই টার্মটা ডিস্ট্রিবিউটেড হয়নি, কিন্তু কনক্লুশনে অল টাইপের স্টেটমেন্টের সাবজেক্টে কাউ বসে আছে, এক্ষেত্রে কিন্তু এ ডিস্ট্রিবিউটেড। এই কনক্লুশনটা ভ্যালিড নয়। কেন ভ্যালিড নয়? কারণ যে টার্ম প্রিমাইসে বা স্টেটমেন্টে ডিস্ট্রিবিউটেড হয়নি সেই টার্ম কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু রুল নাম্বার 7 সেই টার্ম কিন্তু আমাদের কনক্লুশনেও ডিস্ট্রিবিউটেড হতে পারবে না। সাম ডগস আর কাউস এই কনক্লুশনটা এক্ষেত্রে ট্রু হবে। নেক্সট, গোল্ডেন রুল নাম্বার
8. If the major premise is particular and the minor premise is negative, সেক্ষেত্রে কনক্লুশন কি হবে? যদি আমাদের মেজর প্রিমাইস ইজ পার্টিকুলার অ্যান্ড মাইনর প্রিমাইস ইজ নেগেটিভ হয়, সেক্ষেত্রেও আমরা কোনো কনক্লুশন পাবো না। কীরকম হবে ব্যাপারটা? সাপোজ সাম ডগস আর বা বুলস, নো টাইগার্স আর ডগস। এক্ষেত্রে দেখো সাম ডগস আর বুলস, নো টাইগার আর ডগস। তো কনক্লুশনে আমরা মেজর টার্ম, যদি কনক্লুশন 1 কনসিডার করি, তাহলে মেজর টার্মকে, মেজর টার্ম হচ্ছে কনক্লুশনের যেটা প্রেডিকেটে বসে, অর্থাৎ টাইগার। তো টাইগার আর মাইনর টার্মকে ডগ। কিন্তু এখানে মাইনরটা ডগ কনক্লুশন দেখে বলছি, কিন্তু মূলত প্রেমাইসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডগ হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম তো কনক্লুশনে আসতে পারে না, সেটা আমরা আগেই শিখেছি। তাহলে কনক্লুশন 1 কিন্তু ভ্যালিড কনক্লুশন নয়। কনক্লুশন 2 বলছে সাম বুলস আর টাইগার্স। এক্ষেত্রেও এই কনক্লুশনটাও ভ্যালিড নয়। কেন? তার কারণ হচ্ছে একটা প্রেমাইস পার্টিকুলার, একটা প্রেমাইস নেগেটিভ, তো কোনো কনক্লুশনই কিন্তু ভ্যালিড হবে না। রুল নাম্বার 9। রুল নাম্বার 9 হচ্ছে ইফ বোথ দ্য প্রিমাইস আর অ্যাফার্মেটিভ দ্য কনক্লুশন মাস্ট বি অ্যাফার্মেটিভ। অর্থাৎ দুটো প্রিমাইসই যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কনক্লুশনকে অ্যাফার্মেটিভ হতে হবে। ব্যাপারটা কীরকম? সাপোজ দেখো অল ওমেন আর মাদার্স, অল মাদার্স আর সিস্টার, দুটোই আমাদের হ্যাঁ বাচক প্রিমাইস। তাহলে কনক্লুশন অল ওমেন আর সিস্টার্স, এটা রাইট। সাম ওমেন আর নট সিস্টার, এক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ, তাই এই কনক্লুশনটা ভ্যালিড নয়। কারণ হ্যাঁ বাচক দুটো প্রিমাইস যদি থাকে, দুটো স্টেটমেন্ট যদি থাকে, কনক্লুশনকেও হ্যাঁ বাচকই হতে হবে। এটা গোল্ডেন রুল। খুব ভালো করে এই রুলগুলো যদি পড়ো, তাহলে তোমাদের কনক্লুশন যখন ভ্যালিড না ইনভ্যালিড কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, তখন কিন্তু তোমাদের কোনো ভেন ডায়াগ্রামও আঁকতে হবে না, বা আমাদের স্কোয়ার অফ অপোজিশনের দিয়েও ভাবতে হবে না। ডাইরেক্ট আমরা কোয়েশ্চেন দেখেই, মানে কনক্লুশন দেখেই কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড বলে দিতে পারবো, কারণ আমরা প্রিমাইজের রুলগুলো কিন্তু শিখে যাচ্ছি, সিলোজিজমের গোল্ডেন রুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, sorry, rule number 10. If both the premises are universal, the conclusion must be universal. Universal বলতে হয় all kind of, নয় no kind of। তো এক্ষেত্রে যদি প্রিমাইস দুটোই অল ইউনিভার্সাল হয়, তাহলে কিন্তু কোনো পার্টিকুলার কনক্লুশন হবে না। সাপোজ অল ক্যাটস আর ডগস, নো ডগস আর ওয়াইল্ড, এটা হ্যাঁ বাচক ইউনিভার্সাল, এটা না বাচক ইউনিভার্সাল, বাট দুটোই কিন্তু ইউনিভার্সাল। সো কনক্লুশন সাম ক্যাটস আর ওয়াইল্ড, এইটা কিন্তু ইনভ্যালিড, বিকজ সাম পার্টিকুলার। নো ক্যাটস আর ওয়াইল্ড, এটা কিন্তু আবার ইউনিভার্সাল। সো আমাদের এই কনক্লুশন 2 ইজ রাইট। আবার এভাবেও বলতে পারি, আমরা একটু আগে অন্য একটা রুলে পড়ে নিয়েছি যে নেগেটিভ যদি থাকে প্রিমাইসে, ইফ ওয়ান অফ দ্য প্রিমাইস ইজ নেগেটিভ দ্য কনক্লুশন মাস্ট বি নেগেটিভ। তো এটা যেহেতু হ্যাঁ বাচক, তাই এটা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কনক্লুশন 2 উইল বি দ্য রাইট অ্যান্সার। একই উদাহরণ আবার দিয়েছি, দেখো অল উইন্ডোজ আর ডোরস, নো ডোর ইজ ওয়াল। তো নো উইন্ডো ইজ ওয়াল, ইট ইজ রাইট। আবার নো ওয়াল ইজ ডোর, এটাও রাইট, বিকজ দুটোই ইউনিভার্সাল। আর যেহেতু একটা প্রিমাইস নেগেটিভ আছে, তাই কনক্লুশন তো নেগেটিভ হবে, এবং দুটো কনক্লুশনই এখানে নেগেটিভ, তাই দুটোই এখানে ভ্যালিড কনক্লুশন হয়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর রুলস। 11 নম্বর রুলসটা হচ্ছে ইফ দ্য মিডল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড টুয়াইস দ্য কনক্লুশন ক্যান নট বি ইউনিভার্সাল। বলছে যদি মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড হয়ে যায় দুবার, তাহলে কনক্লুশন কখনো ইউনিভার্সাল হতে পারে না। ব্যাপারটা কীরকম? ডিস্ট্রিবিউটেড মানে আমরা হয় এ টাইপের প্রেডিকেটে বসে থাকবে,
বা নো টাইপের হবে বা সাম টাইপের সাবজেক্টে বসে থাকবে। এইটাই যদি মিডিল টার্মের কন্ডিশন হয় তাহলে কনক্লুশন কিন্তু ইউনিভার্সাল আর হবে না, সেক্ষেত্রে পার্টিকুলার কনক্লুশন হবে। অল ফ্যানস আর চেয়ার্স, নো টেবিলস আর ফ্যানস, এখানে মিডিল টার্মকে ফ্যান, এটা অল কাইন্ডের সাবজেক্টে বসেছে সো ইট ইজ ডিস্ট্রিবিউটেড। এটা নো কাইন্ডের বসেছে, নো কাইন্ডের স্টেটমেন্টসে তো সাবজেক্ট প্রেডিকেট দুক্ষেত্রেই ডিস্ট্রিবিউটেড, তাহলে দেখা যাচ্ছে দুটো প্রিমাইসের মধ্যে মিডিল টার্মটা কিন্তু ডিস্ট্রিবিউটেড। তাহলে কনক্লুশন 1 নো টেবিলস আর চেয়ার্স, এটা ইউনিভার্সাল একটা প্রিমাইস, তো ইউনিভার্সাল স্টেটমেন্ট কিন্তু ভ্যালিড হবে না। কিন্তু কনক্লুশন 2 সাম টেবিলস আর চেয়ার, এটা পার্টিকুলার কাইন্ড অফ প্রেপোজিশন উইল বি রাইট ওয়ান। তো আমরা যে 11টা রুল পড়লাম এবং আমি প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে রুলসটা ঠিক কী বোঝাতে চেয়েছে। আশা করি তোমরা যদি খুব ভালো করে লেকচারটা ধীরে ধীরে নিজেদের মতো করে নোট বানিয়ে পজ করে করে দেখে নিয়ে করো, তাহলে এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হবে এবং এই রুলসগুলো মাথায় থাকলে মানে কয়েক সেকেন্ডে তোমরা উত্তরটা কিন্তু সঠিক উত্তরটা ক্লিক করতে পারবে এবং সিলোজিজম নিয়ে কোনো রকম ডাউট কিন্তু হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এইরকমই আরও ভিডিও পাওয়ার জন্য এবং এই ধরনের সাবজেক্টের সাথে টাচে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রিপশানের সময় অল বাটনটি প্রেস করতে ভুল করো না। থ্যাংক ইউ।